ভারতীয় জনতা পার্টির কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন তিনটে রাজ্য, মহারাষ্ট্র, বিহার আর পশ্চিমবঙ্গ। এই তিন রাজ্যে কিন্তু যথেষ্ট ব্যাকফুটে রয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং এইখান থেকে বেরিয়ে আসার জন্য তারা সব রকম চেষ্টা চালাবে বলে এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। বিজেপি অন্দরের যে খবর, সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, তাতে কিন্তু বিজেপি এই তিন রাজ্যে ঝাঁপিয়ে পড়তে চলেছে। তাদের যে পুরনো ভোট ব্যাংক ছিল, সেই পুরনো ভোট ব্যাংকের সাথে সাথে ভোট ব্যাংকে বৃদ্ধি করার লক্ষ্যে, যার জন্য আপনারা দেখেছেন অমিত শাহ এখানে এসে 35টা সিটের টার্গেট দিয়েছেন। তারা 18টা সিট পেয়েছিলেন, যদিও কাগজে কলমে তারা 18টা সিট পেয়েছিলেন, এখন 16টা। কিন্তু এই মুহূর্তে ভোট হলে বিজেপি 8টার বেশি আসন পাবে না। তারপরেও তারা কিন্তু এসব জেনে শুনেও 35টা টার্গেট দিয়েছে। কেন? এটা কি শুধু কর্মীদের চাঙ্গা করার জন্য, নাকি সত্যি সত্যি 35টা সিট পাওয়ার লক্ষ্যে তারা মানে সর্বতভাবে ঝাঁপিয়ে পড়বে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো সেটিং এ যাবে? আজকের আমরা যে আলোচনা করতে চলেছি সরগরম, সেই সরগরম অনুষ্ঠানে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে আপনাদেরকে আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে প্রতিদিন এভাবেই আপনাদের কাছে নতুন নতুন রাজনৈতিক পর্যালোচনা নিয়ে আসতে পারি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলা। এনকে বাংলা সরগরম অনুষ্ঠান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমবাংলায়। বহু জায়গা থেকে ফোন পাচ্ছি, বহু মানুষ আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন, কিছু লোক তো গালাগাল করবেনই, সেটা নিয়ে পরোয়া নেই। কিন্তু আপনারা যেভাবে আমাদের উৎসাহিত করছেন, সত্যি আমরা আপ্লুত, অভিভূত। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে রাখুন, কারণ এই চ্যানেলটি আমরা অনেক দূর নিয়ে যেতে চাই, অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই। এই কারণে বলছি, কারণ বাঙালির কণ্ঠস্বর কিন্তু ধীরে ধীরে রুদ্ধ হয়ে আসছে, বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে চতুর্দিক থেকে। তাই এই চ্যানেলটি বাঁচিয়ে রাখতে পারলে, এই চ্যানেলটি যদি মানুষের কাছে পৌঁছয়, বাঙালির কণ্ঠস্বর অন্তত পৌঁছবে। যাকে যে কথা বলছিলাম আপনাদেরকে, যে তিনটে রাজ্য বিজেপির কাছে মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ। মহারাষ্ট্র, যেখানে 48টা সিট আছে, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে 42টা সিট আছে, আর তারপরে হচ্ছে গিয়ে বিহার, যেখানে 39টা সিট আছে। এই তিন রাজ্যে বিজেপি যত বেশি আসন সংগ্রহ করতে পারবে, ততই কিন্তু তৃতীয়বারের জন্য বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল হবে। আপনাদের বলে রাখি, গত 5 রাজ্যের নির্বাচনে বিজেপি ভালো ফল করেছে। 5 রাজ্যের মধ্যে 3 রাজ্যেই তারা জিতেছে। কিন্তু 3 রাজ্যে জিতেও, জয় করেও ভয় যাচ্ছে না বিজেপির। কারণ মধ্যপ্রদেশে শিবরাজ সিংকে যেভাবে ডিপ্রাইভ করা হয়েছে, বসুন্ধরা রাজেকে রাজস্থানে যেভাবে ডিপ্রাইভ করা হয়েছে, তারা কিন্তু এর বদলাটা নিতে চান আগামী লোকসভা নির্বাচনে। এবং সবচেয়ে বড় কথা, যে মহারাষ্ট্রে নীতিন গডকরির মতো নেতাকে যেভাবে সাইড করে দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে, এটাও কিন্তু বিজেপির একাংশ ভালোভাবে নিচ্ছে না, নেয়নি। মামা অর্থাৎ শিবরাজ সিংকে যেভাবে ডিপ্রাইভ করা হয়েছে, তাতে কিন্তু মধ্যপ্রদেশের বিজেপি যথেষ্ট ক্ষুব্ধ। বিজয় রাজে সিন্ধিয়াও কিন্তু তাল ঠুকছেন তার বদলা নেওয়ার জন্য। কি হবে আগামী নির্বাচনে? এই কি হবে নির্বাচনের প্রশ্ন থেকেই কিন্তু আসছে নতুন নতুন রাজ্যে, নতুন যেখানে বিজেপির মানে ধার ভার কম, সেই সব রাজ্যগুলোতে বিজেপি তাদের প্রভাব বাড়াতে শুরু করেছে। তাই তো পশ্চিমবাংলায় এসে 35টা সিটের কথা বলা, তাই তো টার্গেট দেওয়া 35। যারা 18টা আসনে জিতে এখন 16টা আসনে আটকে গিয়েছে, সেই 16টা আসন থেকে দ্বিগুণেরও বেশি সিটের টার্গেট দেওয়া হয়েছে। কারণ একটাই, এখানকার যারা নেতা, তাদেরকে চাপে রাখা, কর্মীদেরকে আরো বেশি করে পথে নামানো, উৎসাহিত করা। কারণ প্রত্যেকবারই নির্বাচন আসে, তারা এক একটা হুঙ্কার দেন। যেমন গতবার বলেছিলেন আপকি বার 200 পার, বিধানসভা নির্বাচনে দেখা গেল 77টায় আটকে গেছেন। এবারও 35টা টার্গেট দিয়েছেন। কতই আটকে যাবেন অনুষ্ঠানের শেষের দিকে বলবো। কিন্তু মহারাষ্ট্রে কি হবে? মহারাষ্ট্রে কিন্তু ইদানিংকালে মানে এখন শরদ পাওয়ার, তিনি কিন্তু মহারাষ্ট্রে যাত্রা শুরু করেছেন, মহারাষ্ট্র চষে বেড়াচ্ছেন। 84 বছর বয়সে অশীতিপর মানুষটি সারা মহারাষ্ট্র ঘুরছেন। এবং আপনাদেরকে বলে রাখি, যারা মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে ওয়াকিবহাল, তারা জেনে রাখুন,
বা তাদের বাইরে যারা আছেন তারাও জেনে রাখুন যে মহারাষ্ট্রে এই শরদ পাওয়ারের কিন্তু একটা বেশ প্রভাব আছে, অনেক বড় প্রভাব আছে। তিনি সমস্ত রাজনৈতিক দলের কাছে মানে একজন প্রিয় মানুষ। সেই শরদ পাওয়ার যখন যাত্রা শুরু করেছেন এবং এই যাত্রার সাথে সাথে কিন্তু তিনি অনেক নুড়ি পাথরও কুড়িয়ে নিচ্ছেন। এই নুড়ি পাথর কুড়াতে কুড়াতে এমন একটা জায়গায় আসতে চান তিনি নির্বাচনের আগে, যেখানে বিজেপি ধরাশায়ী হয়ে যাবে। এবং আগামী দিনে যদিও মহারাষ্ট্রে বিজেপি অ্যালায়েন্সের সরকার চলছে, আগামী দিনে এই উদ্ধব ঠাকরেকে বরখাস্ত করা বা তাকে সরিয়ে দিয়ে নতুন করে সরকার গড়া সিন্ডেকে দিয়ে বিজেপির ব্যাকডোর দিয়ে বিভিন্নভাবে ক্ষমতা বা বিভিন্ন রকম ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় আসা, এটা কিন্তু মহারাষ্ট্রের মানুষ ভালোভাবে নিচ্ছে না, কারণ মারাঠি অস্মিতায় ঘা লেগেছে। এমনিতেই মহারাষ্ট্রের যত ইনভেস্টমেন্ট ছিল সেগুলো কায়দা করে গুজরাটে নিয়ে যাওয়া হয়েছে, তাতে মারাঠিরা ক্ষুব্ধ। তারপরে ক্ষুব্ধ নীতিন গডকারিকে সাইড করে দেওয়া নিয়ে, এতেও কিন্তু মারাঠি যারা বিজেপির সমর্থক তারা বেশ ক্ষুব্ধ। আর ক্ষুব্ধ এই যেভাবে উদ্ধব ঠাকরেকে সরিয়ে দিয়ে শিন্ডেকে মুখ্যমন্ত্রী করা হয়েছে, মুখ্যমন্ত্রী তো না, তাকে শিখণ্ডেই করা হয়েছে, এইভাবে করা হয়েছে, অজিত পাওয়ারের বিজেপিতে চলে যাওয়া, এইসব নিয়ে কিন্তু মানুষ বেশ ক্ষুব্ধ। তারা তো বিজেপিকে চাননি ভোটে, চেয়েছিলেন তো তারা উদ্ধব ঠাকরে শিবসেনাকে, কিন্তু পেছনের দরজা দিয়ে কিন্তু বিজেপি ঢুকে পড়েছে। আর এই ঢুকে পড়া কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। তাই মহারাষ্ট্রে যদি ভোট হয়, এই 48টা সিটের মধ্যে বিজেপি 10টাও এখন পাবে কিনা এটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে বিজেপির অন্তরে। চলে আসুন বিহারে। 39টা সিট, এই 39টা সিটে বিজেপি পেয়েছিল কারণ একটাই, কারণ তার সাথে নীতিশ কুমার ছিল। এবার নীতিশ কুমার আলাদা, শোনা যাচ্ছে রাম মন্দির স্থাপনের দিন মানে পূজার্চনার দিন, কি বলে প্রাণ প্রতিষ্ঠার দিন, সেই প্রাণ প্রতিষ্ঠার দিন অর্থাৎ 22শে জানুয়ারি, সেই দিনকে অথবা তার 2-1 দিন আগে পরে নীতিশ কুমার কিন্তু মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে পারেন। ঠিক শুনেছেন, এরকম একটা খবর আসছে। এবং তিনি নীতিশ কুমার মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে তিনি তেজস্বী যাদবের হাতে দায়িত্ব দিতে চান এবং তিনি লোকসভা ভোটে পুরো দমে নামতে চান। এবার তিনি যদি লোকসভা ভোটে পুরো দমে নামেন, বিহারে তো বিজেপি ওয়াশ আউট হয়ে যাবেই, সাথে সাথে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল বলে যে অংশটি পরিচিত গোরখপুর থেকে, সেই পূর্বাঞ্চল অঞ্চলটিতেও কিন্তু নীতিশ কুমারের ব্যাপক প্রভাব আছে, এইখানেও কিন্তু কাজ করবে। জাতি গণনা নিয়ে এমনিতেই তিনি মাত করে দিয়েছেন, বিজেপির কপালে দুশ্চিন্তার ভাঁজ। এখন নাকি শোনা যাচ্ছে ভোট আছে বলে সেন্সাসটাও হবে না, জনগণনাটাও হবে না। তো এইরকম অবস্থায় সব দিক থেকে বিহারে কিন্তু ব্যাকফুটে বিজেপি। তাই বিজেপি যদি লড়ে আগামী নির্বাচনে, যদি সর্বশক্তি দিয়েও লড়ে, তাহলেও 39টার মধ্যে কিন্তু 9টা-10টার বেশি আসন তারা পাচ্ছে না। অর্থাৎ 10টা যদি মহারাষ্ট্রে হয় আর 10টা যদি বিহারে হয়, 20টা হলো। পশ্চিমবাংলায় বর্তমান যা পরিস্থিতি, আমাদের সমীক্ষা অনুযায়ী বিজেপি 8টার বেশি আসন পাচ্ছে না। 8টার বেশি আসন এই মুহূর্তে ভোট হলে পাচ্ছে না। এবং তাতে কি হলো, তাহলে টোটাল দেখা গেল 28টা আসন বিজেপি এই 3 রাজ্য থেকে পাচ্ছে। তাতে বিজেপির লাভ বা ক্ষতি কি? এই 3 রাজ্য থেকে বিগত লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল 90টা আসন, সেইখান থেকে যদি 28টা আসন চলে যায়, ধরে নিন 30টা আসনও চলে গেল, তাহলে বিজেপির হাতে রইল কি 30টা আসন, বেরিয়ে গেল কটা, 60টা আসনের কাছাকাছি। আর এই 60টা আসন যদি বিজেপি না পায়, 303 থেকে যদি আপনি 60টা বাদ দেন, তাহলে কত দাঁড়াচ্ছে? 243টা আসন, সেটাও ম্যাজিক ফিগারের নিচে। আর যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, ধরুন উত্তরপ্রদেশে আছে, এখন রাজস্থানে আছে, ছত্তিশগড়ে আছে, মধ্যপ্রদেশে আছে, ত্রিপুরায় আছে, উত্তর পূর্বাংশে প্রায় সব রাজ্যেই আছে, মেঘালয় টেঘালয় ছাড়া। কিন্তু যাই হোক, এইসব জায়গায় বিজেপি যেখানে ক্ষমতায় আছে সেখানে অ্যান্টি ইনকম্বেন্সি কাজ করবে। তাহলে 243 থেকে যদি আপনি আরো 20টা আসন নামিয়ে দেন সারা দেশে, তাহলে রইল কত? 223টা 225টা আসন, যেটা ম্যাজিক ফিগার থেকে দূরে। এই কারণেই কিন্তু অমিত শাহ, জেপি নাড্ডারা কলকাতায় যাওয়া আসা শুরু করেছেন, পশ্চিমবাংলায় যাওয়া আসা শুরু করেছেন। যে 18টা আসন তারা পেয়েছিলেন, সেই 18টা আসন রাখাটাই যেখানে দুষ্কর, সেখানে তারা 35টার টার্গেট দিচ্ছেন। এরপরে দেখবেন যে জেপি নাড্ডা, অমিত শাহরা বিহার যাত্রা শুরু করবেন, মহারাষ্ট্র যাত্রা শুরু করবেন, কারণ তারা জানেন এই 3টে রাজ্যে যদি তারা গতবারের মতন সমর্থন না পান, তাহলে ম্যাজিক ফিগারের কাছাকাছি যাওয়াটা একেবারেই অসম্ভব।
সেই কারণে এই তিন রাজ্যের প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে। পশ্চিমবাংলায় তো প্রতি কেন্দ্রে একজন করে নজরদার রাখা হয়েছে, প্রতি কেন্দ্রে 42টা কেন্দ্রে 42টা নজরদার রাখা হয়েছে। যতদূর খবর পাচ্ছি বিজেপির একেবারে সেফ সিটগুলো, অর্থাৎ ধরুন হুগলি, এইসব আসনগুলো, যে আসনগুলোতে বিজেপি জিতবেই, রানাঘাট, এইসব আসনগুলো কিন্তু বিজেপি খোয়াতে চলেছে। অর্থাৎ যেখানে নিশ্চিত জয় তাদের ছিল সেই আসনগুলো নড়বড়ে হয়ে গিয়েছে। এই রকম অবস্থা, এটা কিন্তু বিহারেও একই অবস্থা, মহারাষ্ট্রেও একই অবস্থা। মহারাষ্ট্রে অঙ্কটা একটু অন্যরকম, কারণ সেখানে শরদ পাওয়ার আছেন, সেখানে উদ্ধব ঠাকরে আছেন, কংগ্রেসও আছে, ওখানে অঙ্কটা অন্যরকম হবে। কিন্তু বিহারে এবং পশ্চিমবাংলার অঙ্কটা কিন্তু প্রায় এক, সেখানে লড়াইটা কিন্তু 1:1। বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে গর্জন শুরু করেছেন, অনেকটা ব্যাকফুটে চলে গেছে বিজেপি। আর ওদিকে বিহারে নীতিশ কুমার কিন্তু গর্জন শুরু করেছেন, সেখানেও অনেকটা ব্যাকফুটে চলে গেছে বিজেপি। এই বাংলা বিহার থেকে বিজেপি সাকুল্যে যদি 20টাও আসন পায়, অনেক আসন ধরা হবে, 20টাও পাবে কিনা সন্দেহ। অথচ এই বাংলা বিহার মহারাষ্ট্র থেকে তারা 90টা আসন পেয়েছিল। এই 90টা আসনের মধ্যে তাদের যদি 60টা আসন খোয়াতে হয়, নিশ্চিত জেনে রাখুন দেশে আগামী দিনে বিজেপি সরকার হচ্ছে না। একদম পরিষ্কার করে বললাম, যদি 60টা আসন তারা এখানে খোয়ায় এবং বিরোধী যারা আছেন, যারা বিজেপি বিরোধী, তারা যদি খানিকটা একত্রিত হয়ে লড়তে পারে, কারণ এখানে কংগ্রেস ইতিমধ্যে 6টা 8টা আসন চেয়ে বসেছে, তাদের দুটো জেতারই ক্ষমতা নেই, তারা চেয়ে বসছেন 8টা আসন। এইরকম করলে জোট থাকবে না, যেখানে যার ক্ষমতা বেশি তাকে সেখানে প্রাধান্য দিতেই হবে। তো এই ফর্মুলা মেনে যদি ভোট হয় এবং তৃণমূল কংগ্রেসকে যদি কংগ্রেসিরা ভোট দেন, কংগ্রেসকে যদি তৃণমূল কংগ্রেসিরা ভোট দেন, পশ্চিমবাংলার ক্ষেত্রে বলছি, তাহলে কিন্তু খেলাটা ঘুরে যাবে। ওই 8টা আসনও থাকবে কিনা সন্দেহ আছে। এ বিষয়ে আপনারা কি ভাবছেন আমাদের কমেন্ট করে লিখে জানাবেন। দেখা হবে আগামীকাল সকালে, সকাল 8টায় এনকে ডিজিটালে। আজ এই পর্যন্ত। হ্যাঁ, বলে রাখি, আমাদের এনকে মিরার শুরু হয়েছে হিন্দিতে, আপনারা ওই চ্যানেলটিও দেখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।